দারুণ জিনিস তো। কিন্তু ভাই সাবধান, এই যে কিন্তু ঝাড় তার ব্যবহার কোনো অনুমতি নাই, ধরা পড়লে জেল ছাড়া কোনো উপায় নেই। তুমি কেন বুঝতে পারছো না আমাদের মধ্যে আর কিছু নেই? আমাদের ডিভোর্স হয়ে গেছে, তারপরও তুমি। আমি ডিভোর্স মানি না, আর আমি তোমাকে এখনো নিজের ওয়াইফ হিসেবেই মানি। কিন্তু আমি মানি না। আপনার প্রধান কাজ হলোই রহমানের বিশ্বাস অর্জন করা, আর এর জন্য যদি আপনার নিজের চেয়ারও রহমানকে ছেড়ে দিতে হয় তাহলে আপনি তাই করবেন। আপনি খুবই সেলফিশ একজন মানুষ, আর খুবই লোভী। ডিভোর্স হয়ে যাওয়ার পরেও এক্স হাজবেন্ডের বাড়িতে কিসের লোভে পড়ে আছেন আপনি? যুথি, রবীন্দ্রনাথের নাতনি, স্ট্রেঞ্জ। সৌরভ, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। কিসের কথা বলছো তুমি? তুমি নিজের অন্ধ বোনকে পাঠিয়ে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চেয়েছিলে। ছি সৌরভ, আমি ভাবতেও পারিনি তুমি এই ধরনের কিছু করতে পারো। যুথি তোমার ওখানে গিয়েছিল? এমন ভাব করছো যেন কিছুই জানো না। আমি সত্যি বলছি, আমি এসবের কিছুই জানি না। নাটক করছো আমার সাথে? কি অদ্ভুত, নাটক কেন করব আমি? দেখো পারমিতা, আমি কিন্তু তোমার কাছ থেকে বিদায় নিয়ে একেবারেই চলে এসেছি। তারপর কেন আবার আমার বোনকে তোমার কাছে পাঠাবো? তুমি কি আমাকে এতটা ইগোলেস মনে করো? সেটা তো আমি জানি না, কিন্তু এটুকু জানি আমাকে পাওয়ার জন্য তুমি যে কোনো কিছু করতে পারো, আর সেটা তুমি নিজেই বলেছো। তাই বলে তুমি তোমার অন্ধ বোনকে এখানে পাঠাবে? লিসেন, আমি আবারও বলছি, আমি যুথিকে তোমার কাছে পাঠাইনি। হ্যাঁ, আমার ব্যাপারে ও একটু বেশি সেনসিটিভ, আর সবসময় নিজে যা বোঝে সেটাই করে। হয়তো সেজন্যই ও কিছু একটা করে ফেলেছে। দেখো, ওকে বুঝিয়ে বললে ও এরপর থেকে আর এরকম কোনো কিছু করবে না। যা করার তা তো করেই ফেলেছে। ও মনে করেছে আমি তোমাকে ঠকিয়েছি, আর এ নিয়ে। যুথি তোমাকে এসব বলেছে? সৌরভ, যুথির সাথে যেহেতু তুমি সবকিছু শেয়ার করেইছো, তাহলে তোমার উচিত ছিল আগে পিছের সমস্ত ঘটনা পরিষ্কার করে ওকে খুলে বলা। নাকি তুমিও আমাকে এমনই মনে করো? তুমি আমাকে চেনো না। যুথি কোথায়? চলে গেছে, আমি চলে যেতে বলেছি। এরপর যদি তুমি তোমার বোনকে ব্যবহার করে এমন কিছু আবারও করো, তাহলে কিন্তু আমি ওকে কঠিন অপমান করব। কি ব্যাপার, এত জরুরি তলব? বসো, বিষয়টা আসলে জরুরি। বসো না প্লিজ। আসলে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বিষয়টা কি বলতো? আজকাল তোমার মতিগতি ঠিক বুঝতে পারছি না। আমাদের পুরনো সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে চাই। তাই নাকি? আমি চাই আমাদের বিজনেস ডিলগুলো আবার নতুন করে শুরু করতে। ওসমান, আসলে ওই বিজনেস ডিলগুলো হয়েছিল আমাদের একটা পারিবারিক ডিলের বিনিময়ে। এখন তার সেই সুযোগ নেই। বন্ধু, তুমি মনে হয় এখনো আমার উপরে রেগে আছো। তোমার সাথে কাজ করলে আমার কি বেনিফিট হবে? ডাবল ডাবল প্রফিট দেবো আমি তোমাকে। শুধু এই মুহূর্তে তোমাকে আমার পাশে দরকার, প্লিজ। এসবে আমার পোষাবে না ওসমান। আগেও পোষায়নি, এখনো পোষাবে না, ভবিষ্যতে পোষাবে না। রিয়ার সাথে ইরফানের বিয়েটা এসবের মধ্যে টেনো না।
এটা আমার হাতে নেই। আসলে পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমি তোমার কোম্পানির 50% শেয়ার চাই। 50% শেয়ার? ইয়েস, 50% শেয়ার। আর তুমি তোমার কোম্পানির আগের যত লোন আছে তুমি একাই শোধ করবে। আর তোমার কোম্পানির কোনো লাইবিলিটিস আমি নেব না। বন্ধু, ডিলটা ঠিক এক পেশে হয়ে যাচ্ছে না? ডিলটা তো তুমিই করতে চাচ্ছ, আমি না। বিজনেসের নিয়মিত এই ওসমান, হাতি যখন ফাঁদে পড়বে প্রথমে তার সবচেয়ে দামি দাঁত দুটো উপড়ে ফেলতে হবে। ও আরেকটা কথা, শুনতে তোমার কেমন কেমন লাগতে পারে, কিন্তু আমার কিছু করার নেই। এখন থেকে তোমার অফিসের ক্যাবিন আর তোমার ওই চেয়ার আমি ব্যবহার করব। আমি চাই এখন থেকে তোমার কোম্পানির সবাই জানুক তোমার কোম্পানির এমডি ওসমান আলী খান না, আমি রহমান। তুমি আবার ব্যাপারটাকে পার্সোনালি নিও না, বিষয়টা পুরোপুরি প্রফেশনাল। আসলে হয়েছে কি, ওই অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং না হলে কোম্পানি কখনো প্রফিট করতে পারে না। আর আমি চাই আমার আন্ডারে অ্যাডমিনিস্ট্রেশন চলবে। আমার অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং না, তুমি কি এটা বলতে চাচ্ছ? ওয়েল, ব্যাপারটা তো তুমিই বলবে। আর যেহেতু আমি 50% শেয়ার নেব, সে জায়গা থেকে আমার চিন্তাটা একটু বেশি ওসমান। আর আমি চাই আমার আন্ডারে অ্যাডমিনিস্ট্রেশনের সবকিছু। আর তোমার চেয়ারে না বসলে তো তোমার অফিসের কর্মচারীরা আমাকে মানবে না। তোমার ওই ক্যাবিন আর চেয়ারের আলাদা একটা পাওয়ার আছে, সেটা আমার চাই। ইটস টোটালি প্রফেশনাল বন্ধু। কালকের ঘটনা তুমি আমাকে আজকে জানাচ্ছ? বলেছিলাম না কোনো কিছু ঘটলে সাথে সাথে আমাকে জানাবে? বলেছিলেন। তাহলে জানাওনি কেন? আমি আসলে আমি সাথে সাথে জানাতে চেয়েছিলাম, কিন্তু ওই গতকালকে পারি আসায় ওর সাথে কথা বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম। যেটার জন্য টাকা নিচ্ছ সেটা ভুলে গেলে হবে? একদিনে কত কিছু এলোমেলো হয়ে যায় জানো তুমি? একটা মাত্র কাজ দিয়েছি, সেটাও এত ইরেসপন্সিবলের মতন করছো। ওকে আবার এবারে ঠিকানা দিয়ে দাওনি তো? তাও ভালো। আসলে লোকটা কিন্তু মোটেই স্বাভাবিক না, পকেটের ছুরি নিয়ে ঘুরে। আচ্ছা, ওই লোকটা আপনাকে কেন খুঁজছে? আমারও পিছু নিয়েছিল। দেখছি আমি। কি করবেন আপনি? সেটা তোমাকে জানতে হবে না, তুমি যাও এখান থেকে। যাও। শোনেন, আমার লোকেশন ওরা কিন্তু ট্র্যাক করে ফেলেছে। হ্যাঁ, ইনফরমেশন আমার কাছেও এসেছে। ওকে, তাহলে আমাদের নেক্সট স্টেপ কি? তাহলে কি আমি অন্য কোথাও শিফট করবো? এই মুহূর্তে না, যা করছো সেটাই কন্টিনিউ করো। তবে একটা বিষয় তোমাকে সাবধান হতে হবে। কোন বিষয়? আবার কি হলো?
পল্লব ইজ ইন ডেঞ্জার। ও মারা পড়তে পারে, এমনকি আমাদেরও এ বিষয়ে কিছু করার নেই, তাই না? কিরে ভাইয়া, আজ তুই বাইরে যাসনি? তোর ট্রেনিং ক্লাস শেষ হয়েছে 3 ঘন্টা হলো, এতক্ষণ কোথায় ছিলি? তোর কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে যে তুই এতক্ষণে জেনে গেছিস আমি কোথায় গিয়েছিলাম। কেন গিয়েছিলি পারমিতার কাছে? তোর কষ্ট আমি সহ্য করতে পারছি না তাই। আর তাছাড়া ওই মেয়েটা তোকে ঠকিয়েছে, এটা শোনার পর থেকেই তোর কষ্ট তো আমারও কষ্ট ভাইয়া। আমি কষ্ট পাচ্ছি পারমিতার জন্য? কে বলেছে তোকে? সবকিছুই কি তোর বলতে হবে? আমি নিজে কিছু বুঝতে পারি না? জুথি, খুব ভুল করছিস তুই। আমার আর পারমিতার ব্যাপারটা এত সহজ না, বিষয়টা অনেক জটিল। তুই সবকিছু না জেনে পারমিতার সাথে কেন দেখা করতে গিয়েছিস? এখন তোর উপরই আমার প্রচুর রাগ হচ্ছে। আমি যা করেছি একদম ঠিক করেছি। ও আমার ভাইয়াকে কষ্ট দিয়ে নিজে খুব শান্তিতে থাকবে, এটা কখনোই হতে পারে না। কেউ শান্তিতে নেই। সব সময় নিজেকে এত ওভার স্মার্ট কেন মনে করিস তুই? আমাকে কেউ এমন কষ্ট দিলে তুইও তো এমনটাই করতি, বল করতি না? সব সময় 2 লাইন বেশি বুঝবি না। আমি কি করতাম কি করতাম না সেটা তুই কি করে জানিস? আমি আর কখনো যেন না শুনি তুই পারমিতার সাথে দেখা করেছিস বা কথা বলেছিস, সেটা সরাসরি হোক বা ফোনে। পারমিতা তোকে ঠকিয়েছে, আমাকেও অপমান করেছে। আমি ওকে দেখিয়ে দেব ও কি হারিয়েছে। জুথি, এটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না। করব না, কিন্তু আমাকেও তোর কথা দিতে হবে। আমি যাকে পছন্দ করব তুই তাকেই বিয়ে করবি। আমি এখন এসব নিয়ে ভাবছি না। না, তোর এসব খামখেয়ালি কথা অনেক শুনেছি, আর শুনতে পারবো না। আমার কথা তোকে মানতেই হবে। জুথি, পাগলামি করিস না। এই মুহূর্তে আমি এসব কিছু ভাবতে চাচ্ছি না। তুই যদি কথা না দিস তাহলে কিন্তু আমি আজ থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, আর ওষুধও খাবো না। কেন এমন করছিস বোন? আমি আর তোর কোনো কথা শুনবো না। আমাকে কথা দে, না হলে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, তুই যাকে পছন্দ করবি আমি তাকেই বিয়ে করব। কিন্তু আমাকেও তোর কথা দিতে হবে যে তুই আর কোনোদিন পারমিতার সাথে দেখা করতে যাবি না, ঠিক আছে? দেখ না ভাইয়া, এবার আমি তোর কেমন দারুণ একটা ব্যবস্থা করি। ওই পারমিতা জেলাস হতে হতে শেষ হয়ে যাবে। ভাববে কেন আমি সৌরভকে ঠকাতে গিয়েছিলাম, কেন। আচ্ছা ভাইয়া, কাজ হবে তো এটা দিয়ে? 100 বার হবে। আচ্ছা তুই দেখে নিয়েছিস তো কিভাবে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। এই যে এই চিপটা, এটা নাদিয়া আন্টির ফোনে লাগাতে হবে, তাহলে না ওনার সব ফোন কল রেকর্ড হয়ে যাবে। কিভাবে লাগাতে হবে? দাঁড়া আমি দেখাচ্ছি।
এখানে সিমটা লাগিয়ে দিবি, তারপর এটা লাগিয়ে দিলেই ফোনটা অন করলে এই যে দেখ সিগন্যাল চলে আসছে। হ্যাঁ, সিমের মতোই লাগবে। সবই তো বুঝলাম, কিন্তু নাদিয়া আন্টির ফোনটা হাতে পাবো কিভাবে? এটাই তো আসল কথা, ফিরালের গলায় ঘন্টাটা বাঁধবি কি করে? আর তাছাড়া উনি যা স্মার্ট না, একটু এদিক সেদিক হলেই একেবারে ধরা। সেটা তো আছেই। আর এক মুহূর্তের জন্য উনি ওনার ফোনটা হাতছাড়া করেন না। বাইরে গেলে পরে ওই ঘরটাও তালা মেরে রাখে। তার মানে আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আন্টি ফোনটা ঘরে রেখে বাইরে যায়, আর আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত সে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু পারি, আমরা যদি না একটা ভুল করি তাহলে আমরা সবাই খুব বড় বিপদে পড়ে যাব। উনি তো আর যেন তেন মহিলা না, একটু ভয়ঙ্কর মহিলা। এমনও হতে পারে আমাদের সবাইকে একেবারে খুন করে ফেলে। তোমার যা খুশি তুমি করো, আমি পল্লবকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। এমনিতেই ও অনেক রিস্ক নিয়ে ফেলেছে। আমাদের বাড়ির সবাই না অলরেডি রিস্কের মধ্যেই আছে। আন্টির আসল উদ্দেশ্য জানা না গেলে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আমাদের উপর নেমে আসতে পারে। কি দেখেছো? মনে হলো একটা মানুষ অন্ধকারে দাঁড়িয়েছিল, কালো মানুষ, কেমন যেন চোখ। ঠিক দেখছো তুমি? হ্যাঁ। এখানে কি আসবে? ঘরে যাবেন না প্লিজ, আমাকে একা রেখে যাবেন না, আমার খুব ভয় করছে, প্লিজ আমাকে রেখে যাবেন না। তুমি চুপ করো তো। পারি না, আন্টি তো ঘরে আসছে, এখন আমরা কি করবো?